আমরা কোনোদিনই তাকে রাজনীতির মঞ্চে দেখিনি, অথচ তিনি রাজনীতিতে এসেছেন এবং নিজের জায়গায় গিয়ে তিনি সাধারণ মানুষের ভোটে এমপি হয়েছেন। আমরা কথা বলছি ছোট পর্দার দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি মানুষের মনে এখনও দিদি, কিন্তু কয়েকদিন হলো আমরা দেখতে পাচ্ছি যে তাকে ঘিরে নানান রকম সমালোচনার ঝড় উঠেছে। তার যে দল ছিল, যে দলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, সেই দলে নানান অভিযোগ, খুব ভয়ঙ্কর অভিযোগ। রচনা বন্দ্যোপাধ্যায়, টিভি 9 বাংলায় তোমাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। আমার প্রথম প্রশ্নই যেটা, এই যে গদ্দার তকমা দেওয়া হচ্ছে, যে টিএমসিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে যারা ভোট দিয়েছিল তোমাদের, তারপর তোমরা চলে গেছো অন্য একটা পার্টিতে এবং তোমরা একদম দলের দুঃসময়ে দলে হাত ছেড়ে দিচ্ছ। দেখো, বলতে গেলে তো মানুষ অনেক কথাই বলেন, মানুষের মুখ আছে, মানুষ কথা বলতেই পারে। আমরা ভদ্রসভ্য হয়ে বাকি 20 জন সাংসদ বা 60 জন বিধায়ক চুপ করে আছি মানে এই নয় যে আমরা গদ্দার। আমরাও মুখ খুললে মুখ খুলতে পারি, কিন্তু আমরা ভদ্রতাটা মেনটেন করতে চাই বলে আমরা ওই রকমভাবে বাকি যে 8 জন সাংসদ যেরকমভাবে কলতলা টাইপের আওয়াজ করে চিৎকার করে যেরকম ধরনের হিংস্র মনোভাব নিয়ে যেভাবে এগিয়ে আসছেন, সেই দলে আমরা নাম লেখাইনি বলে আমরা ওইভাবে কখনো আক্রমণাত্মক কথাবার্তা বলবো না, বলতে চাইলেও বলবো না এবং আমরা বলবোও না। যে যে যা ইচ্ছে বলতে পারে, বাকি সাংসদের কথা আমি বলতে পারবো না। সত্যি কথা বলতে আমি বাকি সাংসদের থেকে এই জন্যে আলাদা, কারণ আমি না অনেক নতুন সবার থেকে। আমি অতটা এক্সপিরিয়েন্সড পলিটিশিয়ান নই। বাকিরা কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 12 বছর, কেউ 20 বছর, কেউ 40 বছরের রাজনীতিবিদ। তারা অনেক বেশি বুঝিয়ে বলতে পারবেন যে দলের লুপহোলসগুলো কোথায় 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 গড়বড়ে ছিল। আমি 2 বছরের এক্সপিরিয়েন্সে তোমাকে বলতে পারবো আমি কি কি দেখেছি এবং আমি কি কি অনুভূতি করেছি। বাকিরা অনেক বেশি ভালো বলতে পারবেন। তাই যে এই যে কথাটা বলছি আমরা গদ্দার, আমি মনে করি যে আমরা অত্যন্ত সৎ, তাই জন্য ওই গদ্দারের দল থেকে আমরা বেরিয়ে এসেছি। আমি আমারটা বলছি, বাকিদেরটা আমি বলতে পারবো না। আমি যখন 2 বছর আগে তৃণমূল কংগ্রেস পার্টি নামক দলটিতে ঢুকেছিলাম এবং আমাকে দিদি অনুরোধ করেছিলেন আসার জন্যে, বলতেই পারো তোমাকে কি পায়ে বেঁধে নিয়ে এসছে? একদমই নয়, পায়ে বেঁধে উনি আমাকে নিয়ে আসেননি। উনি আমাকে রিকোয়েস্ট করেছেন। দুবার আমি নবান্নতে গেছি। দুবার আমি নবান্নতে গিয়ে বলেছি, দিদি আমায় ক্ষমা করো, আমি পারবো না, আমি জিনিসটা বুঝি না, আমার কাজ ক্যামেরার সামনে, আমি সেইটা ভালো বুঝি। আমরা সেটাই জানি, কারণ কোনো দিনই তোমাকে দেখা যায়নি এই রাজনীতির অলিন্দে এত বছর ধরে। একদম। এবং আমাকে নিয়ে গেছিলেন কাজরিদির ভাই, কাজরিদির ভাই বলছি, আমাকে নিয়ে গেছিলেন দিদির ভাই, এবং উনি আমাকে ফোন করে বলেছিলেন, দিদি তোমাকে ডাকছে, তোমাকে আসতে হবে। দিদি ডাকছেন, যেতে হবে, সেটা সবসময় শিরোধার্যের ওপরে, মানে দিদি বলেছেন তো যেতে হবে। গেছিলাম। তখন মনের মধ্যে সংশয় ছিল, দিদি কেন আমাকে ডাকছেন, ভোট এসে গেছে, তাহলে কি সেই জন্যে ডাকছেন। আমি গিয়ে দিদি বললেন, রচনা আমি চাই তুমি আমার পাশে এসো। আমি তোমাকে কেন ব্রিফে এই কথাগুলো বলছি, কারণ আমার এটা 2 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি তোমাকে বলছি যে আমি কেন এলাম আর কেন আমি ছেড়েও চলে গেলাম না, কেন আমি রিজাইন করলাম না। অনেকে বলছে কেন রেজিগনেশন দিচ্ছ না, সেটাও আমি তোমাকে এক্ষুনি আসছি সেই কথাটাতে। আমাকে দিদি বলে না তোমাকে আসতে হবে। দিদি আমাকে ক্ষমা করে, আমাকে একটু সময় দাও ভাবতে। চলে এলাম, আবার ভাবছি, আবার আমাকে ফোন করলেন, উনি খবর পাঠালেন অফিস থেকে, দিদি আবার ডাকছেন, আবার গেলাম। তখন দিদি আমাকে বললেন আমি দিদি নাম্বার 1 খেলতে চাই। আমি বুঝে গেলাম যে দিদি নাম্বার 1 খেলতে আসতে চেয়ে দিদি আমাকে এমন একটা মোহ জ্বালের মধ্যে ফেলে দেবেন যে আমি আর বেরোতে পারবো না সেখান থেকে। কারণ ওই শোটা আমার বাচ্চাকে আমি যেভাবে বড় করেছি, আমি শোটাকে সেভাবে বড় করেছি। শোটা আমার কাছে এতটাই একটা কাছের। তো সেই শোটাতে দিদি আসবেন আর শোয়ের টাইটেল দিদি নাম্বার 1, এর থেকে বড় প্রাপ্তি তো আর কিছু হতে পারে। আমি মুখ্যমন্ত্রীকে আমার মঞ্চে পাচ্ছি, সেই আনন্দটা আমার মনের মধ্যে ছিল। তো সেই আনন্দে এলাম, দিদি তুমি আসবে? বলে হ্যাঁ আমি যাও, আমি খেলবো, তুমি ওদের সাথে বল যোগাযোগ করতে, আমি খেলবো। খুব ভালো কথা। দিদি খেললেন, আমি আরও কিছুটা ব্যাকফুটে চলে গেলাম, না বলতে পারলাম না। তখন দিদি বললেন রচনা আমাকে আসতে হবে। আমি বুঝে গেলাম যে দিদি
খেলতে আসলেন, দিদি সকলের মন জয় করলেন, আমারও মন জয় করলেন, দিদি আমাকে রাজনীতিতে নিয়ে এলেন। এটা আমার চয়েস ছিল না। আমি ভদ্রতার খাতিরে, সভ্যতার খাতিরে, এবং 20% আমি বলবো আমার সেই সময়টা মনে হয়েছিল আমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, হয়তো আমি রাজনীতিতে আসলে মানুষের কাজ করতে পারবো, ওই সময়টুকু দিতে পারবো, যেটা আমি আগে পারতাম না। আমাকে 15 বছর আগে বললে আমি কিন্তু আসতাম না, তাই পারবো। তো সেই হিসেবে আমি লড়লাম। অফকোর্স এটা আরেকটা পয়েন্ট আমি আপনাদের সবাইকে জানিয়ে রাখছি আজকে, সবাই বলছে যে তৃণমূল লোগো ছিল বলে আমরা সবাই জিতেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল বলে আমরা সবাই জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি মুখ, তৃণমূলের ডেফিনেটলি জোড়া ফুলের চিহ্ন। রচনা বন্দ্যোপাধ্যায় না থাকলে হুগলি জেলা আসতো। রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনি ইউজ করেননি, তাহলে গড়িয়াহাট থেকে বা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কেন হুগলিতে দাঁড় করালেন না? রচনা বন্দ্যোপাধ্যায়কে কেন গিয়ে দাঁড় করালেন? রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করিয়ে দিলে আপনি সিটটা পেতেন না। তাই দলটা ছাড়ার কোনো, এমপি পদটা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, সবাই তো বলছে যে আপনি ছেড়ে দিলেই তো পারেন। ছেড়ে দিলেই পারি, কেন ছাড়বো? কিসের জন্য ছাড়বো? মানুষ তো আমাকে ভোট দিয়েছেন, রচনা বন্দ্যোপাধ্যায় বলে আমি ভোটটা পেয়েছি। কারণ তৃণমূলের লোগো ইম্পর্টেন্ট, দিদি পেছনে রয়েছেন ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু আমি যদি সামনে না থাকতাম, লকেটের সামনে রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করাতে না পারতো, হুগলি জেলা আসতো না। বিকজ লকেট যথেষ্ট ভালো একজন রাজনীতিবিদ, আমার থেকে অনেক সিনিয়র সেই জায়গায়, সে তার সাথে টক্কর দেওয়ার মতন কাউকে তারা পায়নি বলে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়েছিল। এবং রচনা বন্দ্যোপাধ্যায় 2.5 মাস সকাল 8টা থেকে রাত্রির 8টা অবধি প্রচার করে রাত্রির 9টা থেকে সকাল 4টে অবধি দিদি নাম্বার ওয়ানে শুটিং করেছে, হোল নাইট, যাতে কোনো এপিসোড ব্যাকলগ না যায়। সেরমভাবে প্রচারের দিন চলেছে, প্রচার করে জিতেছি কেন? মানুষ ভাবলো আচ্ছা দিদি এনে দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়কে জেতাও। এতদিন 5 বছরে হয়তো সরকার টিএমসি ছিল এবং এমপি ছিল লকেট চট্টোপাধ্যায়, বলে লকেট সেই অর্থে কাজ করতে পারেনি, কারণ কাজ করতে দেওয়া হয় না। অন্য দলের লোক হলে তাকে কাজ করতে দেওয়া হয় না, তাই জন্য হয়তো লকেট কাজ করতে পারেনি। তো রচনাকে যদি আমরা এখন ভোট দিই, তাহলে দিদি হয়তো আমাদের এই 7টা কনস্টিটিউয়েন্সিতে ভালো কাজ করবে, তাই জন্য তো ভোটটা দিয়েছেন। তাহলে আজকে যখন আমার কাছে আরও 3 বছর সময় আছে, আমি সেই কাজটা কেন করে দিয়ে যাব না? আমি 29-এ কী করবো সেটা পরের ব্যাপার। আমি বিজেপির সিটে লড়ি, আমি এনসিপিআই সিটে লড়ি, আমি কংগ্রেসের সিটে লড়ি, আমি সিপিএমের সিটে লড়ি, আমি যার ইচ্ছে আমি নতুন একটা নির্দলীয় প্রার্থী হয়ে লড়ি, সেটা আমার ব্যাপার। কিন্তু 29 মার্চ অবধি যতদিন আমাকে পাবলিক ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসছে যে তুমি আমাদের জন্য 5 বছর কাজ করবে, সেই কাজটা আমি কেন না করে রিজাইন করবো? তাহলে আমাকে তুমি ইউজ করেছো কেন? তুমি তো আমাকে ইউজ করেছো, আমি তো নাচতে নাচতে তোমার কাছে নবান্নে যাইনি। পরিষ্কার উত্তর, দিস ইজ মাই আনসার। তাই জন্য আমরা রিজাইন, আমার ব্যাপারটা আমি বলবো। বাকিরা অনেক সিনিয়র্স আছেন, তারা বলতে পারবেন তারা কেন রয়েছেন দল ছেড়ে, কেন তারা আমাদের নতুন সরকারকে আমরা সাপোর্ট করছি, কেন আমরা মোদিজিকে সাপোর্ট করছি, কেন আমরা অমিত শাহজিকে সাপোর্ট করছি, কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা সাপোর্ট করছি।